হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাহাব ইনস্টিটিউট। সো আজকে আমাদের ইনস্টিটিউটের জন্য সবার জন্য আমার জন্য পার্সোনালি খুবই খুশির একটা দিন। কারণ এতদিন তোমরা এই চ্যানেলে শুধুমাত্র দেখতে পেয়েছো সায়েন্সের ক্লাস, হ্যাঁ, ম্যাথসের ক্লাস, অন্যান্য সাবজেক্টের সায়েন্স রিলেটেড ক্লাস। কিন্তু আজ থেকে আমাদের শুরু হতে যাচ্ছে বেঙ্গলির ক্লাস এবং পাশাপাশি অন্যান্য সাবজেক্টের ক্লাসও আসবে। তো বেঙ্গলির জন্য আমাদের খুবই এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি সুমন স্যার দীর্ঘদিনের অভিজ্ঞতা রাখেন এই ফিল্ডে, বেঙ্গলির এই ফিল্ডে। তো রিকোয়েস্ট করে আমাদের এই প্ল্যাটফর্মে পড়ানোর জন্য রাজি করিয়েছি। তো যাই হোক, আশা করি তোমাদের মানে স্যার তো বেশ দেবেই, তোমরা ভালো বুঝতে পারবে। অবশ্যই ফিডব্যাক জানাবে কিরকম লাগলো ক্লাস। হ্যাঁ, তো আজকে মানে বেঙ্গলি গ্রামারের বলতে পারো সব থেকে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা কারক, এটা স্যার করাবেন। তো স্যারকে বেস্ট অফ লাক বলবো এবং সবাই ক্লাসটা এনজয় করো। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন রায়, বিদ্যাহাব ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে আমি বাংলা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকে টপিক হচ্ছে কারক। তো এই যে কারক, আমরা দেখেছি কারক নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা প্রায়ই পরীক্ষার হলে বিভিন্ন সমস্যা ওদেরকে পড়তে দেখা যায়। তো আজকে আমরা যে ক্লাসটা করাবো, আশা করি তোমরা যদি ভালো করে ক্লাসটা ফলো করো, তাহলে আগামী দিনে তোমাদের পরীক্ষা হলে গিয়ে ছাত্রছাত্রীরা যারা আছো তারা কিন্তু সেই কারক নিয়ে কোনো সমস্যা আর পড়তে হবে না। তো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, আমরা প্রথমে আমরা কারককে বুঝতে গেলে আমাদের প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে কারক শব্দটিকে ভাঙলে সেখানে কি পাওয়া যায়। আমরা যদি দেখি, এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কারক শব্দটিকে ভাঙলে পাওয়া যায় ক্রি যুগ নক বা অক। মানে এখানে ক্রি ধাতুর অর্থ হলো করা এবং নক বা অক এর অর্থ হলো সম্পাদন। সুতরাং এই কারকের ব্যুৎপত্তিগত যে অর্থ সেটা গিয়ে দাঁড়ালো যা ক্রিয়া সম্পাদন করে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কারক শব্দটিকে ভাঙলে এখানে পাওয়া যায় ক্রি যুগ নক বা অক। আর এই ক্রি ধাতুর অর্থ হলো করা এবং নক বা অকের অর্থ হলো সম্পাদন। সুতরাং কারকের ব্যুৎপত্তিগত যে অর্থ সেটা হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। আশা করি বুঝতে পেরেছো সবাই। কারক শব্দটি অর্থ বুঝতে পেরেছো সবাই। কারক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। ঠিক আছে, চলো আমরা এখন দেখে নেব এই যে কারক, এই কারকের যে সংজ্ঞা কি রয়েছে। কারক কাকে বলে? দেখো, আমরা এখানে লিখে রেখেছি বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে আমরা কি বলি? কারক বলি। এখন প্রশ্ন হলো, তোমরা অনেকেই বলতে পারো স্যার ক্রিয়াপদ জিনিসটা কি, ক্রিয়াপদ জিনিসটা কি এবং নামপদ জিনিসটা কি। দেখো, আমি তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করিয়ে দিই। ক্রিয়াপদ জিনিসটা হচ্ছে যে পদ বা শব্দ দ্বারা, যে পদ বা শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। ক্রিয়াপদ হচ্ছে যে পদ বা শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। কি করা বোঝায়? কাজ করা বোঝায়। তাহলে আমরা শর্টকাটে যদি মনে রাখতে চাই যে ক্রিয়াপদ কি, ক্রিয়াপদ হচ্ছে কোনো কিছু কাজ করা। ক্লিয়ার? চলো আমরা একটা উদাহরণ নিয়ে দেখি। আমরা দেখো এখানে লিখে রেখেছি একটা উদাহরণ লিখেছি আমরা তোমাদেরকে বোঝানোর জন্য যে আমি স্কুলে যাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আমি স্কুলে যাই। এই যে আমি স্কুলে যাই, এখানে বলতো এখানে ক্রিয়াপদ কোনটি? এখানে ক্রিয়াপদ হচ্ছে যাই।
কারণ আমরা কি শিখেছিলাম, ক্রিয়াপদ মানে হচ্ছে কোনো কিছু কাজ করা, আর এখানে এই যে যাওয়াটা হচ্ছে একটা কাজ, সুতরাং এখানে যাইটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। আশা করি বুঝতে পারছো সবাই, এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। এবার আমাদের দেখতে হবে এই ক্রিয়াপদ ছাড়া এই বাক্যের মধ্যে বাকি যা আছে, যেমন এখানে আছে আমি স্কুলে, এই জায়গাটা হচ্ছে বাকি অংশটা। এই বাক্যের ক্রিয়াপদ ছাড়া এই বাক্যের বাকি অংশটা হচ্ছে আমি স্কুলে। তো এই যে ক্রিয়াপদ যাই, এই শব্দটা ছাড়া বাকি যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে নামপদ। কি পদ? নামপদ। আশা করি বুঝতে পেরেছো। তার মানে কি দাঁড়ালো, এখানে আমিও হচ্ছে নামপদ এবং স্কুলও হচ্ছে নামপদ, আর যাইটা হচ্ছে আমাদের কি? ক্রিয়াপদ। ক্লিয়ার? চলো আমরা এখন দেখব কারক কত প্রকার এবং কি কি। দেখো, কারক হচ্ছে 6 প্রকার। কারক আমাদের 6 প্রকার। এক হচ্ছে কর্তৃকারক, 2 নম্বর হচ্ছে কর্মকারক, 3 হচ্ছে করণকারক, 4 হচ্ছে সম্প্রদানকারক, আর 5 নম্বর হচ্ছে অপাদানকারক, 6 অধিকরণকারক। বুঝতে পেরেছ? কারক আমাদের 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। এই হলো আমাদের 6 প্রকার কারক। দেখো, এই যে কারক, কারক চেনার একদম একটা খুব সহজ একটা উপায় রয়েছে। কারক চেনার খুব সহজ একটা উপায় হচ্ছে, এই যে আমরা এখানে তোমাদের একটা চার্ট লিখে রেখেছি, এই চার্টটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই তোমরা কিন্তু কারক চিনতে পারবে এবং কারকটাকে নির্ণয় করতে পারবে। বুঝতে পেরেছো? তো দেখো, এখানে আমাদের যে কারক চেনার যে সহজ উপায়টা রয়েছে, সেখানে আমরা একটা চার্ট দিয়েছি তোমাদের সুবিধার্থে। সেখানে কি রয়েছে, যেমন আমরা লিখেছি কে বা কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কে বা কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে সেটা হবে কর্তৃকারক। বুঝতে পেরেছ? কি বা কাকে দিয়ে, এরপর হয়েছে কি বা কাকে দিয়ে আমরা যদি প্রশ্ন করি তাহলে সেটা হবে কর্মকারক। নেক্সট হচ্ছে কিসের দ্বারা, কি দিয়ে, কিসের সাহায্যে, এগুলি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে করণকারক। এরপর কাকে, জন্য, নিমিত্ত, এগুলি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে সম্প্রদানকারক। তবে এই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সম্প্রদান কারকের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যদি সত্য ত্যাগ বোঝায়, সত্য ত্যাগ মানে একদম নিঃস্বার্থভাবে, যেটার উপর আমাদের আর কোনো কি নেই, অধিকার নেই, এমন যদি কোনো কিছু বোঝায়, সত্য ত্যাগ, দান বা অধিকার ছাড়া বা নিঃস্বার্থ এমন যদি কোনো কিছু বোঝায়, তখন কিন্তু সেটা কি কারক হয়? সম্প্রদান কারক হয়। এখন তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো একটু আগে বললেন যে এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হবে, আবার এখন বলছেন কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদানকারক হবে, তো এটা কিভাবে, আমরা কি করে বুঝবো যে কখন কর্মকারক হবে আর কখন সম্প্রদানকারক হবে? হ্যাঁ, আমি তোমাদেরকে এটাও আমি ক্লিয়ার করিয়ে দেব যে কিভাবে আমরা বুঝবো যে কোন সময় কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় আর কোন সময় কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদানকারক হয়। ঠিক আছে, আমরা এটাও আমরা ক্লিয়ার করব। তার আগে আমরা দেখে নেব নেক্সট, কোথা হতে, কোথা থেকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন সেটা হয় আমাদের অপাদানকারক।
এবার মনে রাখতে হবে, এখানে দেখো আমি ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। মনে রাখবে, যা হতে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভীত হয়, তখন সেটা কোন কারক হয়? অপাদান কারক হয়। ওকে, দেখো আমি তোমাদের আরেকটু বলে রাখি, এই যে বিচ্যুত, বিচ্যুত মানে হচ্ছে কোনো কিছু থেকে ঝরে পড়ে যাওয়া, সরে যাওয়া। গৃহীত মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা। জাত মানে উৎপন্ন হওয়া। বিরত মানে থেমে যাওয়া। আরম্ভ মানে শুরু করা। দূরীভূত মানে দূর হওয়া। রক্ষিত মানে রক্ষা করা। ভীত মানে ভয় পাওয়া। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কখন, কোথায়, আর হচ্ছে কিভাবে এবং কোন ক্ষেত্রে, এইগুলি দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন সেটা হয় আমাদের অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। কখন মানে এটা হচ্ছে তোমার যদি সময় বোঝায়। কোথায় মানে যদি স্থান বোঝায়। কোন ক্ষেত্রে মানে যদি কোনো বিষয় বোঝায়। সেই ক্ষেত্রে তোমার কি কারক হয়? আমাদের অধিকরণ কারক। বুঝতে পেরেছো সবাই? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো এই চারটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে কারক চেনার জন্য এবং খুব সহজেই কারকটাকে নির্ণয় করার জন্য। ঠিক আছে, চলো। মনে রাখবে, কারক নির্ণয় করার সহজ উপায় হচ্ছে, আমরা যে একটু আগে বলেছিলাম যে ক্রিয়াপদ, মনে আছে তোমাদের? ক্রিয়াপদ বলেছিলাম। তো কারক নির্ণয় করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের বাক্যের মধ্যে যে ক্রিয়াপদ থাকবে সেই ক্রিয়াপদকে প্রশ্ন করা। কি লিখেছি? কারক নির্ণয় করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের ক্রিয়াপদকে প্রশ্ন করা। আমরা সবসময় কাকে প্রশ্ন করব? ক্রিয়াপদকে প্রশ্ন করব। একটু আগে আমরা যে চারটা দিয়েছিলাম ওইখানে তোমরা দেখেছো অনেক কিছু দিয়ে আমরা প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্নগুলি আমরা সবসময় কাকে করব? কারক নির্ণয় করার জন্য আমরা আমাদের ক্রিয়াপদকে করব। ক্লিয়ার? তো একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, কারক নির্ণয় করতে গেলে সবসময় ক্রিয়াপদকে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি, তোমরা দেখো, ছাত্ররা বই পড়ছে। কি লিখলাম? উদাহরণটা কি আছে? ছাত্ররা বই পড়ছে। এখানে তোমরা বলো তো, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটি? এই বাক্যের মধ্যে তোমরা আশা করি বুঝতে পেরেছো এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়ছে। কারণ আমরা বলেছিলাম, কি বলেছিলাম? ক্রিয়াপদ মানে হচ্ছে কোনো কিছু কাজ করা। আর যেহেতু এটা পড়ছে, তো পড়া কি? পড়া হচ্ছে একটা কাজ। সুতরাং এখানে পড়ছেটা হচ্ছে আমাদের কি পদ? ক্রিয়াপদ। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই ক্রিয়াপদকে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। যেমন ধরো তোমাদের এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে? ছাত্ররা বই পড়ছে। আর এখানে আন্ডারলাইন কিসের মধ্যে আছে? ছাত্ররা। তার মানে তোমাকে কি করতে হবে? এই ছাত্রদের, এই যে ছাত্ররা দেওয়া আছে এটার কারক তোমাকে বের করতে হবে। সবসময় মনে রাখবে, কোনো বাক্যের মধ্যে যেই শব্দ বা পদটার নিচে আন্ডারলাইন করা থাকবে সেটারই কিন্তু কি বের করতে হয়? কারক বের করতে বলা হয়। তো আমরা এখানে যে বাক্যটা দেখতে পাচ্ছি, ছাত্ররা বই পড়ছে, এখানেও আমাদের একটা শব্দের নিচে আন্ডারলাইন করা আছে যেটা হচ্ছে ছাত্ররা। তো আমাদেরকে এখানে কারক বের করতে হবে কোন শব্দের? এই যে ছাত্র যে শব্দটা রয়েছে তার কারক বের করতে হবে। আর আমরা কি শিখেছি? কারক বের করতে গেলে আমাদের কাকে প্রশ্ন করতে হবে? আমাদের ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে। বুঝতে পেরেছো সবাই? সেম ভাবে আমরা আরেকটা এখানে উদাহরণ দিয়েছি।
রাহুলকে বাজারে যেতে হবে। এখানে বলো তো ক্রিয়াপদ কোনটি? এখানে ক্রিয়াপদ হচ্ছে যেতে হবে। কেন? কারণ যাওয়া একটা কাজ, আর কাজ মানেই হচ্ছে কোনো কিছু কাজ করা মানে কি ক্রিয়াপদ। কোনো কিছু কাজ করা মানে, কাজ করা বোঝালে সেটাকে আমরা বলি ক্রিয়াপদ। তাই আমাদের যে প্রশ্নটা এখন করতে হবে সেটা কাকে করতে হবে? এই ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে। বুঝতে পারছো সবাই? তাহলে কারক নির্ণয় করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের ক্রিয়াপদকে প্রশ্ন করা। আর আমরা এখানে দুইটা উদাহরণ নিয়ে দেখলাম যে দুইটা উদাহরণের মধ্যে যে ক্রিয়াপদ রয়েছে সেই ক্রিয়াপদকে আমাদের কি করতে হয়? প্রশ্ন করতে হয়। আশা করি বুঝতে পারছো সবাই? ঠিক আছে। দেখো, এখন প্রশ্ন হলো, আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে কারক নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের কি করতে হয়? আমাদের কিন্তু ক্রিয়াপদকে প্রশ্ন করতে হয়। এবার তোমরা দেখো এখানে আমরা কি লিখেছি কারক নির্ণয় করতে গেলে প্রথমেই প্রশ্ন করতে শুরু করা যাবে না। প্রথমেই প্রশ্ন করা শুরু করা যাবে না। তাহলে কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে শব্দটির নিচে, প্রথমে দেখতে হবে যেই শব্দটির নিচে দাগ দেওয়া আছে, অর্থাৎ যে পদ বা শব্দটির কারক বের করতে বলা হয়েছে সেই শব্দটি নিজে কাজটি করছে কিনা। যদি দেখা যায় যে কাজটি সে নিজে করছে তাহলে সেটা হবে কর্তৃকারক। তখন কিন্তু আমাদের আর কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়বে না। বুঝতে পেরেছো কি বলেছি? আবারও ক্লিয়ার করি, কারক নির্ণয় করতে গেলে প্রথমে কিন্তু প্রশ্ন করতে শুরু করা যাবে না। প্রশ্ন করা প্রথমেই শুরু করা যাবে না। প্রথমে কি করতে হবে? প্রথমে দেখতে হবে আমাদের যে শব্দটির নিচে দাগ দেওয়া আছে, অর্থাৎ যে শব্দটির কারক আমাদেরকে বের করতে বলা হয়েছে সেই শব্দটি নিজে কাজটি করছে কিনা। যদি সে কাজটি নিজে করে তাহলে আমাদের বুঝে নিতে হবে সেটা হবে কর্তৃকারক। আর তখন কিন্তু আমাদের কোনো প্রশ্ন করার প্রয়োজন থাকবে না। বুঝতে পেরেছ? আর যদি দেখি যে যে শব্দটি আমাদের কারক বের করতে বলা হয়েছে সেই শব্দটি যদি কাজটি নিজে না করে, যদি দেখি যে ওই শব্দটি, যেই শব্দটির কারক আমাদেরকে বের করতে বলা হয়েছে সেই শব্দটি কাজটি নিজে করছে না, তাহলে তখন আমাদের কি করতে হবে? প্রশ্ন করা শুরু করতে হবে। বুঝতে পেরেছো? তো চলো আমরা একটা উদাহরণ দিয়ে দেখব যে প্রথমে যদি আমরা প্রশ্ন করা শুরু করে দিই তাহলে কি সমস্যা হতে পারে। প্রথমে যদি আমরা প্রশ্ন করা শুরু করে দিই তাহলে কি সমস্যা হতে পারে। চলো আমরা একটা উদাহরণ দিয়ে সেটা বোঝার চেষ্টা করব। আমরা একটা উদাহরণ লিখেছি, রাজুকে বিদ্যালয়ে যেতে হবে। কি লিখেছি? রাজুকে বিদ্যালয়ে যেতে হবে। এখানে বলতো এখানে ক্রিয়াপদ কোনটি? আমাদের প্রথম কাজ বাক্যের মধ্য থেকে ক্রিয়াপদটাকে খুঁজে বের করা। তো এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটি? ক্রিয়াপদ হচ্ছে যেতে হবে। কারণ কারণ যাওয়া হচ্ছে কাজ। কারণ যাওয়াটা কি বোঝায়? কাজ বোঝায়। আর যেটা কাজ বোঝায় সেটাকে আমরা কি বলি? ক্রিয়াপদ বলি। তো দেখো আমরা এই বাক্য থেকে খুঁজে বের করে নিয়েছি ক্রিয়াপদ কোনটি। এখন আমাদের কি করতে হবে? আমরা বলেছি প্রথমেই প্রশ্ন করা শুরু করা যাবে না। প্রথমে যদি প্রশ্ন করা শুরু করে দিই তাহলে কি সমস্যা হতে পারে? চলো আমরা দেখে নিই সমস্যাটা কি হতে পারে। দেখো আমাদের এখানে কারক বের করতে বলা হয়েছে কার? রাজুকে। এই শব্দটির কারক বের করতে বলা হয়েছে। এখন আমরা যদি প্রশ্ন করা শুরু করে দিই প্রথমেই, দেখো প্রথমে যদি আমরা প্রশ্ন করা শুরু করি, কাকে বিদ্যালয়ে যেতে হবে? কাকে বিদ্যালয়ে যেতে হবে? উত্তর কি আসবে? রাজুকে বিদ্যালয়ে যেতে হবে। ঠিক কিনা? আমরা যদি প্রথমেই প্রশ্ন করা শুরু করে দিই
যে কাকে বিদ্যালয়ে যেতে হবে, তাহলে উত্তরটা কি আসে? রাজুকে বিদ্যালয়ে যেতে হবে। তো কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, আমরা কি বলেছিলাম? তোমরা অনেকেই বলবে স্যার কাকে দিয়ে প্রশ্ন করলে তো কি হয়, কর্মকারক হয়, আবার কোনো কোনো সময় কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদান কারক হয়, ঠিক কিনা? তাহলে তোমাদের অনেকের প্রশ্নের উত্তরটা কি আসবে? হয় সেটা কেউ কেউ লিখবে কর্মকারক, কেউ বা লিখবে সম্প্রদান কারক। এবার অনেকে আবার বলবে না স্যার সম্প্রদান কারক হবে না। কেন হবে না? কারণ এখানে কোনো কিছু দান করা বা সত্যত্যাগ বা নিঃস্বার্থ কোনো কিছু বুঝাচ্ছে না, ঠিক তো? তাহলে অনেকে বলবে স্যার এটা সম্প্রদান কারক হবে না, কি হবে? এখানে কর্মকারক হবে, অনেকেই বলবে। কিন্তু দেখো ঘটনাটা হচ্ছে এখানে এটা সম্প্রদান কারক হবে না, এটা কর্মকারক হবে না। কেন? কারণ আমরা কি বলেছিলাম? প্রথমে প্রশ্ন করা শুরু করা যাবে না। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যেই শব্দটার কারক আমাদেরকে বের করতে বলা হয়েছে সেই শব্দটা নিজে কাজ করছে কিনা। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমাদের বাক্যটা হচ্ছে রাজুকে বিদ্যালয়ে যেতে হবে। তাহলে এই যে বিদ্যালয়ে যাওয়ার যে কাজটা সেটা কে করছে? রাজু নিজে করছে। বিদ্যালয়ে যাওয়ার কাজটা কে করছে? রাজু নিজে করছে। তার মানে আমাদেরকে যে শব্দটার কারক বের করতে বলা হয়েছে, আমরা যদি ভালো করে দেখি কাজটা কিন্তু সে নিজে করছে। কি বলেছিলাম? কাজটা যদি সে নিজে করে তাহলে সেটা কর্তৃকারক হবে। কি কারক হবে? কর্তৃকারক। সুতরাং এই যে রাজুকে, এটা কি কারক হবে? এটা হবে কর্তৃকারক। কি কারক হবে? কর্তৃকারক হবে। বুঝতে পেরেছো? এখন আমরা যদি প্রথমেই প্রশ্ন করা শুরু করে দিতাম তাহলে কিন্তু এখানে উত্তরটা একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। বুঝতে পেরেছো সবাই? আশা করি ক্লিয়ার এই জায়গাটা। ঠিক আছে, চলো চলো এবার আমরা প্রত্যেকটা কারকের, আমাদের কারক ছিল কত প্রকার? 6 প্রকার। তো প্রত্যেকটা কারক আমরা কিন্তু এখানে উদাহরণ সহকারে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা কোনটা বুঝবো? কর্তৃকারক। দেখো আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি। কি নিয়েছি? এখানে একটা আমরা উদাহরণ নিয়েছি। কি নিয়েছি? বুবাই কলেজে যাচ্ছে। কি নিয়েছি? বুবাই কলেজে যাচ্ছে। তো তোমরা বলো তো এখানে ক্রিয়াপদ কোনটি? এখানে ক্রিয়াপদ হচ্ছে যাচ্ছে, কারণ আমাদের প্রথমেই দেখতে হবে ক্রিয়াপদ। ক্রিয়াপদটাকে প্রথমে খুঁজে বের করতে হবে। তো যাচ্ছে এটা হচ্ছে একটা যাওয়া, মানে কি একটা কাজ, সুতরাং এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। এবার আমরা কি বলেছিলাম? প্রথমেই প্রশ্ন করা যাবে না। প্রথমে কি করতে হবে? যেই শব্দটির কারক আমাদেরকে বের করতে বলা হয়েছে আমাদেরকে দেখতে হবে যে সেই শব্দটি নিজে কাজ করছে কিনা। যদি নিজে কাজ করে তাহলে সেটা কর্তৃকারক। তো আমরা দেখো এখানে বুবাই কলেজ যাওয়ার কাজটা কে করছে? কলেজ যাওয়ার কাজটা কিন্তু বুবাই নিজে করছে। সুতরাং যেই শব্দটার কারক আমাদেরকে বের করতে বলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু নিজে কাজটা করছে। সুতরাং নিজে যেহেতু কাজটা করছে তাই এটা কি কারক হবে? কর্তৃকারক হবে। কি কারক হবে? কর্তৃকারক হবে। ক্লিয়ার? চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ আমরা কি লিখেছি? মেয়েরা ফুল তুলে। মেয়েরা ফুল তোলে। এখানে ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে তুলা। ক্রিয়াপদ হচ্ছে তুলা। তো এই যে তোলার যে কাজটা সেটা কে করছে? মেয়েরা নিজে করছে।
সুতরাং যে শব্দটার বা যে পদটার কারক আমাদেরকে বের করতে বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু নিজে কাজটা করছে। তাই এখানে আর কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু এখানে একদম চোখ বন্ধ করে লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের কি কারক? কর্তৃকারক। আশা করি ক্লিয়ার সবার? আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট হচ্ছে কর্মকারক। দেখো এইদিকে আমি তোমাদের বোঝার জন্য, তোমাদের সুবিধার জন্য আমি এখানে কারক চেনার যে আমরা কি দিয়েছিলাম, যে রুলসটা দিয়েছিলাম বা চার্টটা দিয়েছিলাম, সেটা কিন্তু আমি এখানে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যাতে বুঝতে সুবিধা হয়। দেখো আমরা এখন যে কারোটা করবো সেটা হচ্ছে কর্মকারক। এই কর্মকারককে বোঝার জন্য আমরা এখানে আবার কি নিয়েছি, তিনটা উদাহরণ নিয়েছি। যেমন প্রথমটা হচ্ছে বাবা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। বাবা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তো দেখো প্রথমে আমাদের কি করতে হয়, কারক খুঁজে বের করার জন্য প্রথমে আমাদেরকে ক্রিয়াপদ খুঁজে বের করতে হবে। তো এখানে ক্রিয়াপদ কোনটা? দেখাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ, কারণ দেখা একটা কাজ। এবার কি বলেছিলাম, প্রথমেই প্রশ্ন করা যাবে না, প্রথমে দেখতে হবে যে শব্দটার কারক আমাদেরকে বের করতে বলা হয়েছে বা যে শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে সে কাজটা নিজে করছে কিনা। তো দেখো এখানে দেখানোর কাজটা কি চাঁদ করছে? দেখানোর কাজটা কিন্তু চাঁদ করছে না। যেহেতু দেখানোর কাজটা চাঁদ নিজে করছে না, তাই সেটা কি হবে না? কর্তৃকারক হবে না। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের এখন কি করা শুরু করতে হবে? এখন আমরা প্রশ্ন করা শুরু করব। চলো আমরা যদি প্রশ্ন করি, বাবা শিশুকে বাবা শিশুকে কি দেখাচ্ছেন? বাবা শিশুকে কি দেখাচ্ছেন? উত্তর কি আসবে? চাঁদ দেখাচ্ছেন, ঠিক কিনা? তাহলে আমরা যেহেতু কি দিয়ে প্রশ্ন করেছি আর আমরা উত্তর পেয়েছি চাঁদ, আর কি দিয়ে প্রশ্ন করলে আমরা লিখে রেখেছিলাম, দেখো তোমরা চার্টের মধ্যে লেখা আছে কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্মকারক। সুতরাং এটা কি কারক হবে? কর্মকারক। ক্লিয়ার? চলো আমরা আরেকটা উদাহরণ দিয়ে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। ছেলেরা লুডো খেলে। ছেলেরা লুডো খেলে, এখানে ক্রিয়াপদ হচ্ছে খেলা। এবার তোমরা দেখো তো, যে শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে, মানে কি যে শব্দ বা পদটার কারক বের করতে আমাদেরকে বলা হয়েছে সে কাজটা নিজে করছে কিনা। এই যে লুডো খেলে, এখানে কি খেলার কাজটা কি লুডো করছে? নিশ্চয়ই না। তাহলে এটা কি হবে না? কর্তৃকারক হবে না। যদি খেলার কাজটা লুডো নিজে করত তাহলে সেটা কি হতো? কর্তৃকারক হতো। যেহেতু খেলার কাজটা লুডো নিজে করছে না, সুতরাং এটা কর্তৃকারক হবে না। আর সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখন প্রশ্ন করা শুরু করতে হবে। তো আমরা যদি প্রশ্ন করি, ছেলেরা কি খেলে? ছেলেরা কি খেলে? উত্তর কি আসে? লুডো। সুতরাং কি বলেছিলাম, কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্মকারক। তাহলে এটাও কি হবে? কর্মকারক। ক্লিয়ার? ক্লিয়ার সবার? ঠিক আছে, চলো নেক্সট আরেকটা উদাহরণ দেখি আমরা। ছেলেরা ক্রিকেট খেলে। ছেলেরা ক্রিকেট খেলে, এখানে ক্রিয়াপদ ঠিক সেম আগেরটার মতো, খেলা। এবার আমাদের দেখতে হবে যে যে শব্দটা নিচে আন্ডারলাইন আছে সে কাজটা নিজে করছে কিনা। তাহলে কি খেলার কাজটা কি ক্রিকেট নিজে করছে? তোমরাও নিশ্চয়ই বলবে না। যেহেতু নিজে করছে না, তাহলে এটা কর্তৃকারক হবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে? প্রশ্ন করতে হবে। আর আমরা যদি এখন প্রশ্ন করি, ধরো আমরা প্রশ্ন করলাম কি দিয়ে, ছেলেরা কি খেলে? উত্তর আসবে কি? ক্রিকেট খেলে, তাই তো?
আর কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্মকারক। তাহলে এটাও কি হবে আমাদের? কর্মকারক। আশা করি ক্লিয়ার সবার? আশা করি বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট কারকে চলে যাই। দেখো, নেক্সট হচ্ছে করণ কারক। নেক্সট কি? করণ কারক। দেখো, এই করণ কারকটাকে বোঝার জন্য আমরা এখানে তিনটা উদাহরণ নিয়ে রেখেছি। প্রথমটা কি আছে? আমি কলম দিয়ে লিখি। আমি কি দিয়ে লিখি? কলম দিয়ে লিখি। আচ্ছা, এখানে দেখো তোমরা, এখানে ক্রিয়াপদ কোনটা? এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ, কারণ লেখা একটা কাজ। এবার আমাদের একটা মেইন কনসেপ্ট যেটা রয়েছে কারক চেনার, কারক খুঁজে বের করার, সেটা হচ্ছে আমাদের যেই শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে দেখতে হবে সে নিজে কাজটা করছে কিনা। তো আমি কলম দিয়ে লিখি, এখানে দেখো তো লেখার কাজটা কি কলম করছে? নিশ্চয়ই না। তাহলে এটা কি হবে না? কর্তৃকারক হবে না। তাহলে কি করতে হবে? আমাদের প্রশ্ন করা শুরু করতে হবে। তো আমরা যদি প্রশ্ন করি, আমি আমি কি দিয়ে লিখি? আমি কি দিয়ে লিখি? উত্তর কি আসে? কলম দিয়ে লিখি, তাই তো? যেহেতু কি দিয়ে প্রশ্ন করার পর আমরা উত্তর পেয়েছি, সুতরাং কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? করণ কারক। কি হবে? করণ কারক। সুতরাং এটা কি হবে? এটা হবে করণ কারক। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সবাই। চলো নেক্সট একটা উদাহরণ দেখি। ছেলেরা ফুটবল খেলে। ছেলেরা ফুটবল খেলে। এখানে ক্রিয়াপদ হচ্ছে খেলা। তো আমাদের দেখতে হবে যে শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে সেই শব্দটা সে নিজে কাজ করছে কিনা। ছেলেরা ফুটবল খেলে, এখানে ফুটবল, এই খেলার কাজটা কি ফুটবল নিজে করছে? নিশ্চয়ই না। তাই এটা কর্তৃকারক হবে না। সুতরাং সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রশ্ন করা শুরু করতে হবে। চলো আমরা যদি প্রশ্ন করা শুরু করি, ছেলেরা কি দিয়ে খেলে, বা কিসের দ্বারা খেলে, বা কিসের সাহায্যে খেলে, আমরা যেভাবেই প্রশ্ন করি না কেন উত্তর কিন্তু কি আসবে? ছেলেরা ফুটবল খেলে। সুতরাং কি দিয়ে যখন প্রশ্ন করলাম আর উত্তর যখন আসলো ফুটবল, সেক্ষেত্রে আমাদের কি হবে? এটা কি দিয়ে, কিসের দ্বারা বা কিসের সাহায্যে যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের হয় করণ কারক। কি কারক? করণ কারক। তাই এখানে ফুটবল কি কারক হবে? করণ কারক। ক্লিয়ার? দেখো নেক্সট, দেখো ছেলেরা তাস খেলে। ছেলেরা তাস খেলে। এখানে ক্রিয়াপদ হচ্ছে খেলা। দেখো এখানে আমাদেরকে কারক বের করতে বলা হয়েছে তাসের। এখানে খেলার কাজটা কি তাস নিজে করছে? না। তাই আমাদের এখন কি করতে হবে? প্রশ্ন করতে হবে। তো আমরা যদি প্রশ্ন করি, ছেলেরা ছেলেরা কি দিয়ে খেলে, উত্তর আসবে তাস দিয়ে খেলে। সুতরাং এটাও কি কারক হবে? এটাও করণ কারক হবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, আশা করি এতটুকু ক্লিয়ার সবার। কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন তৈরি হবে, স্যার আপনি তো যখন কর্মকারক করালেন তখন আপনি বলেছিলেন ওইখানে একটা খেলার নাম ছিল, তখন আপনি বললেন কর্মকারক। এখানে যখন আপনি খেলার নাম দিয়ে করালেন তখন আপনি বলছেন করণ কারক। এটা কেন হবে? চলো আমরা এই জিনিসটা ক্লিয়ার করব। তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আবার একটু কর্মকারকে যেতে হবে। দেখো
দেখো আমি কি বলেছি যে কর্মকারকের ক্ষেত্রেও এখানে আমরা একটা খেলার নাম লিখেছিলাম, একটা উদাহরণ লিখেছিলাম খেলা দিয়ে, যেমন কি ছেলেরা লুডো খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। আবার করণকারকের মধ্যেও আমরা দুইটা উদাহরণ লিখেছি, ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা তাস খেলে। তোমরা দেখো কর্মকারকও কিন্তু খেলার নাম ছিল, করণকারকও খেলার নাম ছিল, কিন্তু ঘটনাটা হচ্ছে ওইখানে আমরা বলেছিলাম ওই দুইটা খেলার নামের ক্ষেত্রে বলেছিলাম আমরা কর্মকারক হবে, আর এখানে বলছি আমরা করণকারক হবে। এখন তোমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন হবে যে স্যার কেন দুই জায়গাতে, প্রত্যেকটার মধ্যেই তো খেলার নাম, কিন্তু দুই জায়গাতে দুইটা কেন হবে? ওইখানে কেন কর্মকারক হবে, এখানে কেন করণকারক হবে? এই জিনিসটাই আমরা এখন ক্লিয়ার করব। দেখো আমরা যদি এখানে দেখি, মনে রাখতে হবে তোমাদের খেলার ক্ষেত্রে, খেলার নামের ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে খেলার ক্ষেত্রে এখানে দেখো আমরা একটা খেলার নাম দিয়েছি ফুটবল। মনে রাখতে হবে খেলার ক্ষেত্রে যদি খেলার নাম এবং খেলার উপকরণ একই হয়, কি বলেছি, খেলার নাম এবং খেলার উপকরণ যদি একই হয় সেক্ষেত্রে আমাদের সেটা হবে করণকারক। এবার তোমরা বলো, এখানে ফুটবল, এটা একটা খেলার নাম, এই খেলার যে উপকরণ সেটা ফুটবল, সুতরাং খেলার নাম এবং তার উপকরণ এক। যেহেতু খেলার নাম এবং উপকরণ সেম, সেহেতু এটাকে আমরা সময় প্রশ্ন করব কি দিয়ে, কিসের দ্বারা বা কি দিয়ে বা কিসের সাহায্যে, আর সেই ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে, করণকারক। তাহলে একটা জিনিস তোমাদের সবসময় মনে রাখতে হবে, খেলার নাম এবং খেলার উপকরণ যদি একই হয় সেক্ষেত্রে সেটা হবে করণকারক। কি কারক? করণকারক। সিমিলারলি এখানে আমরা আরেকটা খেলার নাম নিয়েছি, কি আছে সেটা, তাস। তোমরা দেখো এই যে তাস, এটা একটা খেলার নাম এবং এটার খেলার যে উপকরণটা সেটাও তাস, সুতরাং খেলার নাম এবং উপকরণ কিন্তু এখানে এক। যেহেতু খেলার নাম এবং উপকরণ সেম, সুতরাং সেটা কি হবে বলেছি, করণকারক। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, খেলার নাম এবং উপকরণ যদি এক হয় সেক্ষেত্রে আমাদের প্রশ্ন করতে হবে কি দিয়ে। ছেলেরা কি দিয়ে খেলে, তাস দিয়ে খেলে। ছেলেরা কি দিয়ে খেলে, ফুটবল দিয়ে খেলে। আর সেক্ষেত্রে উত্তর কি হবে, করণকারক। আশা করি ক্লিয়ার। চলো এবার আমরা একটু কর্মকারকে যাই। আবার দেখো কর্মকারকে আমরা খেলার নাম নিয়ে রেখেছি, কি নিয়েছি, লুডো। এখানেও একটা খেলার নাম আছে লুডো। তো এই যে লুডো, এটা একটা খেলার নাম এবং তার খেলার যে উপকরণ, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, খেলার নাম হচ্ছে লুডো, কিন্তু আমরা কি দিয়ে খেলি, লুডো খেলতে গেলে খেলার উপকরণ কি লাগে, এটার গুটি লাগবে, ঠিক তো, এবং তার যে ঘর রয়েছে লুডোর ঘর সেটা লাগবে। সেক্ষেত্রে দেখা যায় খেলার নাম এবং তার যে উপকরণ সেটা কিন্তু এক না। খেলার নাম হচ্ছে লুডো, কিন্তু খেলতে লাগে কি, আমাদের খেলতে লাগে লুডোর ঘর, তারপর লুডোর গুটি, এগুলি লাগে। সুতরাং খেলার নাম এবং তার উপকরণ কিন্তু ভিন্ন। যেহেতু খেলার নাম এবং উপকরণ ভিন্ন, সেক্ষেত্রে আমরা কিন্তু সেখানে প্রশ্ন করব ছেলেরা কি খেলে, এরকম ভাবে প্রশ্ন করব। আর সেক্ষেত্রে উত্তর কি হবে, কর্মকারক। সেম ভাবে আমরা যদি আরেকটা দেখি, এখানে দেখো ছেলেরা ক্রিকেট খেলে। ক্রিকেট একটা খেলার নাম, ক্রিকেট একটা খেলার নাম, এবং ক্রিকেট খেলতে গেলে আমাদের কি লাগে, ব্যাট লাগে, বল লাগে। সুতরাং খেলার নাম এবং তার উপকরণ কিন্তু ভিন্ন। যেহেতু খেলার নাম এবং উপকরণ ভিন্ন, সেক্ষেত্রে কি হবে, কর্মকারক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কর্মকারক এবং করণকারকের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে খেলার ক্ষেত্রে।
ডিফারেন্সটা হচ্ছে যদি খেলার নাম থাকে সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, খেলার নাম এবং উপকরণ যদি ভিন্ন হয় সেক্ষেত্রে সেটা হবে কর্মকারক। আর খেলার নাম এবং উপকরণ, খেলার নাম এবং উপকরণ যদি এক হয়, খেলার নাম এবং উপকরণ যদি এক হয় সেক্ষেত্রে সেটা হবে করণকারক। আশা করি বুঝতে পেরেছো সবাই, আশা করি ক্লিয়ার এই জায়গাটা। ঠিক আছে, ওকে, চলো নেক্সটে যাই আমরা। তো করণকারকের পরে আমরা দেখব সম্প্রদান কারক। দেখো, আমরা ওই দিন যখন আমরা কারকের যে রুলসগুলি রয়েছে সেই রুলসগুলি যখন আমরা করাচ্ছিলাম, কারকের রুলসগুলি যখন আমরা করাচ্ছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, আবার আবার বলেছিলাম কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদান কারক হয় বলেছিলাম। তো দেখো, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদান কারক হয় বলেছিলাম। তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন ছিল যে স্যার আমরা কিভাবে বুঝবো যে কখন আমরা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হবে, কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদান কারক হবে। দেখো, আমি একটা কথা এখানে বলে রাখি, আমরা করছি এখন সম্প্রদান কারক। তো সম্প্রদান কারকের ক্ষেত্রে যদি সত্য ত্যাগ বুঝাই, সত্য ত্যাগ মানে একদম নিঃস্বার্থভাবে, যেটার উপর আমাদের কি নেই, কোনো রকমের আর অধিকার নেই, এরকম যদি কোনো কিছু বুঝাই, সত্য ত্যাগ, ধরো বা কাউকে আমরা কোনো কিছু দান করলাম, ধরো আমার জিনিসটার উপর কোনো অধিকার নেই, একদম মানে বলা যেতে পারে নিঃস্বার্থভাবে যদি আমরা কোনো কিছু করি, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি কাকে দিয়ে প্রশ্ন করি তখন কিন্তু আমাদের কি হবে, সম্প্রদান কারক হবে। আর কর্মকারকের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা থাকবে না। বুঝতে পেরেছো? তো কর্মকারকের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু থাকছে না, আর সম্প্রদান কারকের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলি আসছে। সত্যত্যাগ, দান, অধিকার ছাড়া, নিঃস্বার্থ, এরকম যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে হবে সম্প্রদান কারক। তাহলে তোমাদের কিন্তু এখন আর বুঝতে অসুবিধা হবে না কাকে দিয়ে প্রশ্ন করলে কখন কর্মকারক হয়, কাকে দিয়ে প্রশ্ন করলে কখন সম্প্রদান কারক হয়। কাকে দিয়ে প্রশ্ন করলে যখন দেখবে তোমরা এরকম সত্যত্যাগ, দান, অধিকার ছাড়া, নিঃস্বার্থ এরকম কোনো কিছু বোঝাচ্ছে সেক্ষেত্রে তোমরা কিন্তু লিখবে সম্প্রদান কারক। ঠিক আছে? আর কর্মকারকের ক্ষেত্রে কিন্তু কর্মকারকের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়গুলি আসবে না। আশা করি বুঝতে পেরেছো সবাই। ঠিক আছে, চলো আমরা আমরা সম্প্রদান কারকটাকে এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করি কিছু উদাহরণের সাহায্যে। দেখো, আমরা সম্প্রদান কারকের জন্য আমরা দুইটা উদাহরণ নিয়েছি। একটা হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। তোমরা দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, কারক খুঁজে বের করার জন্য আমাদেরকে ক্রিয়া খুঁজে বের করতে হবে। এখানে ক্রিয়াপদ কোনটি, ভিক্ষা দেওয়া, তাই তো? এখানে দেওয়া হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। ভিক্ষা দেওয়াটা তো একটা কাজ না, সুতরাং যেহেতু এটা আমাদের ক্রিয়াপদ, তো আমাদের দেখতে হবে যে যে শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে সে কাজটা নিজে করছে কিনা। দেখো, এই যে ভিক্ষা দেওয়ার কাজটা কি ভিক্ষুক নিজে করছে? নিশ্চয়ই না। তাহলে এখন কি করতে হবে, আমাদের প্রশ্ন করতে হবে। আমরা যদি প্রশ্ন করি কাকে ভিক্ষা দাও, আমরা যদি প্রশ্ন করি কাকে ভিক্ষা দাও, উত্তর কি আসে, ভিক্ষুককে। আর কাকে দিয়ে প্রশ্ন করলে কি বলেছিলাম,
কাকে দিয়ে প্রশ্ন করলে আমাদের কি হয়? সম্প্রদান কারক। তোমরা এই ক্ষেত্রে লক্ষ্য করো, ভিক্ষুকে যখন আমরা ভিক্ষা দান করি বা ভিক্ষা দেই, সেটা কিন্তু আমরা দান স্বরূপ দেই, বা সেই জিনিসটা যেটাই দেই আমরা ভিক্ষুককে, সেই জিনিসের উপর কিন্তু আমাদের আর কি থাকে না, কোনো রকমের অধিকার থাকে না। আমরা নিঃস্বার্থভাবে, মানে কি একদম বলা যেতে পারে সেই জিনিসটার উপর অধিকার ছেড়ে দিয়ে তবে কিন্তু আমরা দিই। সুতরাং সেখানে দেখা যায় আমরা কিন্তু সত্যত্যাগ বা দান বা অধিকার ছাড়া বা নিঃস্বার্থভাবে কিন্তু আমরা সেটা কাজটা করি বা ভিক্ষাটা দিই। যেহেতু এখানে দান করা বোঝাচ্ছে, মানে সেই জিনিসটার উপর আমার কোনো আর অধিকার থাকছে না, সেহেতু কাকে দিয়ে আমরা প্রশ্ন করেছি এখানে, আর সেক্ষেত্রে আমাদের কি হবে? এটা সম্প্রদান কারক হবে। কি হবে তাহলে? এটা হবে আমাদের সম্প্রদান কারক। আশা করি বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, আমরা কি বলেছি? সম্প্রদান কারক শুধু খালি কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদান কারক হয় না, জন্য দিয়ে প্রশ্ন করলেও সম্প্রদান কারক হয়, নিমিত্ত দিয়ে প্রশ্ন করলেও কিন্তু সম্প্রদান কারক হয়। চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। মানুষ সুখের জন্য শান্তি হারায়। মানুষ সুখের জন্য শান্তি হারায়। এখানে তোমরা দেখো, আমরা যদি প্রশ্ন করি মানুষ কিসের জন্য শান্তি হারায়, উত্তর কি আসে? সুখের জন্য। তাহলে এই সুখের জন্যটা আমাদের কি কারক হবে? জন্য দিয়ে প্রশ্ন করলে সম্প্রদান কারক। তাহলে এটা হবে আমাদের সম্প্রদান কারক। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো সম্প্রদান কারক কিন্তু আমাদের কাকে দিয়ে প্রশ্ন করলে, জন্য, নিমিত্ত, এগুলো দিয়ে প্রশ্ন করলে হয় আমাদের সম্প্রদান কারক। আর সেক্ষেত্রে কি বুঝাবে? দান, অধিকার ছাড়া, নিঃস্বার্থ, মানে সত্যতে, মানে একদম কোনো কিছুর উপর আমাদের কি থাকবে না, কোনো কিছু অধিকার থাকবে না। এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের হয় সম্প্রদান কারক। যেমন আমরা এখানে একটা উদাহরণ নিয়ে দেখেছিলাম, ভিক্ষুকে ভিক্ষা দাও। আর ভিক্ষা যখন আমরা কাউকে দিই তখন কিন্তু আমরা নিঃস্বার্থভাবেই দিই। আর যেহেতু সেখানে নিঃস্বার্থভাবে দেওয়া হচ্ছে, তাই সেটা হবে আমাদের সম্প্রদান কারক। একটা জিনিস মনে রাখবে, সম্প্রদান কারকের ক্ষেত্রে আমরা সবসময় যাকে দান করা হয়, যাকে দান করা হয় সে হচ্ছে সম্প্রদান কারক। যেমন এখানে আমরা কাকে দান করছি? ভিক্ষুককে। কাকে দান করছি? ভিক্ষুককে। তো যাকে দান করা হবে সেটা হবে সম্প্রদান কারক। আর যা দান করা হবে, কি দান করা হচ্ছে? ভিক্ষা। মনে রাখবে, যা দান করা হয় সেটা হচ্ছে কর্ম। তো যাকে দান করা হবে বা যাকে দান করা হয় সে হচ্ছে সম্প্রদান, আর যা দান করা হয় সেটা হচ্ছে কর্ম। ক্লিয়ার? ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট কারকে চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের অপাদান কারক। কি কারক? অপাদান কারক। দেখো, এই অপাদান কারকটাকে বোঝার জন্য আমরা কিন্তু এখানে দুইটা উদাহরণ নিয়েছি। একটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি পড়ে। আকাশ থেকে বৃষ্টি পড়ে। দেখো এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়া। ক্রিয়াপদ কি? পড়া। আমরা যদি প্রথমেই দেখি, এই যে পড়ার কাজটা, সেটা কি আকাশ করছে? না। তাহলে এখন আমরা কি করব? প্রশ্ন করা শুরু করব। তো আমরা যদি প্রশ্ন করি, কোথা থেকে বৃষ্টি পড়ছে, সরি, কোথা থেকে বৃষ্টি পড়ে, কোথা থেকে বৃষ্টি পড়ে, উত্তর কি আসে? আকাশ থেকে। কোথা থেকে বৃষ্টি পড়ে? আকাশ থেকে।
আর কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে কি হয়? কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক হয়। কি হয়? অপাদান কারক। একটা জিনিস মনে রাখবে, এখানে অপাদান কারকের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, আমরা দেখো এখানে অপাদান কারক চেনার জন্য আমরা যে এখানে তোমাদের চারটা দিয়েছি, সেখানে লেখা আছে যে যা হতে বিচ্যুত, যা হতে গৃহীত, যা হতে জাত, যা হতে বিরত, যা হতে আরম্ভ, যা হতে দূরীভূত, যা হতে রক্ষিত, যা হতে ভীত হয়, তখন সেটা কিন্তু হয় অপাদান কারক। এখন তোমরা এই লাইনটার মধ্যে দেখো তো, এখানে কি হচ্ছে? বৃষ্টি পড়ছে। কি হচ্ছে? বৃষ্টি পড়ছে। তার মানে কি? বিচ্যুত। বিচ্যুত মানে ঝরে পড়া। গৃহীত মানে গ্রহণ করা। জাত মানে কোনো কিছু উৎপন্ন হওয়া। বিরত মানে থেমে যাওয়া। আরম্ভ মানে শুরু করা। দূরীভূত মানে দূর হওয়া। রক্ষিত মানে রক্ষা করা। ভীত মানে ভয় পাওয়া। এই ক্ষেত্রে দেখো, এই যে আমাদের কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8টা। এখানে কয়টা শর্ত আছে আমাদের? অপাদান কারকে 8টা শর্ত আছে। এই 8টা শর্তের মধ্যে কোনো একটা শর্ত যদি মানে কি পূরণ হয়, এবং সেটা যা থেকে হয় বা যা হতে হয় এই সত্যটা পূরণ, মানে যা হতে এই সত্যটা পূরণ হয়, তবে কিন্তু সেটা হবে অপাদান কারক। তো তোমরা এখানে লক্ষ্য করো, আমরা যে উদাহরণটা নিলাম, আকাশ থেকে বৃষ্টি পড়ে, এখানে কিন্তু বৃষ্টি পড়ছে, সুতরাং কি হচ্ছে? বিচ্যুত হচ্ছে। কি হচ্ছে? বিচ্যুত হচ্ছে। কি হচ্ছে? বিচ্যুত হচ্ছে, তাই তো? বিচ্যুত মানে কি? ঝরে পড়া, মানে কি? বৃষ্টি পড়ছে। তার মানে এই বাক্যের মধ্যে, এই 8টি শর্তের মধ্যে কোনো একটা শর্ত কি হচ্ছে? এখানে পূরণ হচ্ছে। শুধু খালি 8টি শর্তের মধ্যে কোনো একটা শর্ত পূরণ হলেই হবে না, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোথা থেকে সেই শর্তটা পূরণ হচ্ছে। যদি আমরা দেখি, এই বৃষ্টিটা কোথা থেকে পড়ছে? আকাশ থেকে পড়ছে। কোথা থেকে পড়ছে? আকাশ থেকে পড়ছে। তার মানে যা হতে কি হয়? 8টি শর্তের মধ্যে কোনো একটা শর্ত পূরণ হয়। যেমন এখানে একটা শর্ত পূরণ হচ্ছে, সেটা হচ্ছে বিচ্যুত হচ্ছে, মানে কি? বৃষ্টিটা পড়ছে। এবং কোথা থেকে হচ্ছে? কোথা থেকে পড়ছে বৃষ্টিটা? আকাশ থেকে। তার মানে যা হতে কোন এই 8টি শর্তের মধ্যে কোন একটা শর্ত যদি কি হয়? পূরণ হয়, সেক্ষেত্রে সেটা হবে অপাদান কারক। তো আমরা এই বাক্যের মধ্যে দেখতে পেলাম যে এখানে আমাদের কি হচ্ছে? বৃষ্টি পড়ছে। তার মানে 8টি শর্তের কোন একটা শর্ত কি হচ্ছে? পূরণ হচ্ছে, যেটা হচ্ছে কি? বিচ্যুত হওয়া। আর যা হতে কোথা থেকে হচ্ছে? আকাশ থেকে। তার মানে দুইটা জিনিসই কিন্তু এখানে রয়েছে। অপাদান কারকের চেনার জন্য এই দুইটা জিনিস যদি আমরা দেখি, তবে কিন্তু সেটা হবে কি? অপাদান কারক। তাই এখানে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, আর আকাশ থেকে যখন আমাদেরকে বলা হয় যে এটা কোন কারক হবে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা হয়ে যায় অপাদান কারক। কি কারক? অপাদান কারক। আশা করি বুঝতে পেরেছো সবাই। চলো আরেকটুবার আমি আরেকবার ক্লিয়ার করে দিই উপাদান কারকটা। মনে রাখবে, এই উপাদান কারক চেনার জন্য এই যে 8টা শর্ত রয়েছে, এই 8টা শর্তের মধ্যে কোনো একটা শর্ত যদি পূরণ হয়, শুধু খালি শর্ত পূরণ হলে হবে না, পাশাপাশি দেখতে হবে যে এটা কোথা থেকে হচ্ছে, সেই শর্তটা কোথা থেকে পূরণ হচ্ছে। এই দুইটা জিনিস যদি আমাদের কোনো বাক্যের মধ্যে আমরা পেয়ে যাই, তখন কিন্তু আমরা দেখব যে সেটা হচ্ছে অপাদান কারক। যেমনটা আমরা এখানে দেখলাম যে বৃষ্টি পড়ছে, তার মানে 8টা শর্তের মধ্যে কোনো একটা শর্ত পূরণ হচ্ছে, পাশাপাশি কোথা থেকে হচ্ছে সেটাও কিন্তু সেখানে রয়েছে। সুতরাং দুইটা জিনিসই কিন্তু থাকতে হবে। এমন না যে শুধু খালি 8টা শর্তের মধ্যে কোনো একটা শর্ত পূরণ হলেই সেটা অপাদান কারক হবে, এমন কিন্তু হবে না। বুঝতে পেরেছো সবাই? আশা করি ক্লিয়ার। চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। তোমরা দেখো, তিলে তৈল হয়। তিলে তৈল হয়, এখানে আমাদেরকে কিসের কারক বের করতে বলা হচ্ছে? তিল শব্দটা। তোমরা দেখো অপাদান কারকের এই যে 8টা শর্ত, এই 8টা শর্তের মধ্যে কোনো একটা শর্ত এখানে পূরণ হচ্ছে কিনা? হ্যাঁ, হচ্ছে। কি হচ্ছে? এখানে তৈল উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে? তৈল উৎপন্ন, যেটাকে আমরা বলি জাত। কি বলি? জাত। জাত মানে উৎপন্ন হওয়া। তার মানে তিল থেকে এখানে কি হচ্ছে? তৈল উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে এখানে?
উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা বলি জাত। কি বলি? জাত। তো দেখো এই 8টা সত্যের মধ্যে একটা সত্য কিন্তু এখানে আমরা পেয়ে গেছি, একটা সত্য এখানে পূরণ হয়ে গেছে। এবার শুধু খালি সত্য পূরণ হলে হবে না, এবার দেখতে হবে যে সেটা কোথা থেকে হচ্ছে। কোথা থেকে হচ্ছে? তিলটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? এই তৈলটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? তিল থেকে। তাহলে দেখো 8টা সত্যের মধ্যে কোন একটা সত্য পূরণ হয়েছে, পাশাপাশি কোথা থেকে হচ্ছে সেটাও কিন্তু এখানে রয়েছে। তো এই রকম যখন থাকবে তখন সেটা কিন্তু হবে আমাদের কি? অপাদান কারক। আর এখানে যদি আমরা প্রশ্ন করি এখন, কোথা থেকে, কোথা থেকে তৈল উৎপন্ন হয়? উত্তর আসে তিল থেকে। তাহলে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে কি হয়? এই যে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে কি হয়? অপাদান কারক। তো এটা কি হবে? তিল হবে অপাদান কারক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবার। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট কারকে যাই। নেক্সট হচ্ছে অধিকরণ কারক। কি আছে? নেক্সট হচ্ছে আমাদের অধিকরণ কারক। ঠিক আছে, দেখো অধিকরণ কারক চেনার জন্য আমরা কিন্তু আগেই এখানে একটা সূত্র দিয়ে রেখেছি। কি আছে? কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে দিয়ে যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে সেটা হয় অধিকরণ কারক। মানে কি? স্থান, কাল, সময়, বিষয় এইগুলি যদি বুঝায় তখন হবে অধিকরণ কারক। যেমন দেখো আমরা একটা উদাহরণ নিয়েছি এখানে, ভোরে সূর্য ওঠে। ভোরে সূর্য ওঠে। দেখো তোমরা আমাদেরকে এখানে কারক বের করতে বলা আছে এই শব্দটার। তো আমরা যদি প্রশ্ন করি কখন সূর্য ওঠে, কখন সূর্য ওঠে, উত্তর কি আসে? ভোরে। আর কখন দিয়ে প্রশ্ন করলে কি হবে? অধিকরণ কারক। কি হবে? অধিকরণ কারক। সেক্ষেত্রে কি বোঝাচ্ছে? সময়। নেক্সট দেখো, সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। এখানে এই যে সূর্যোদয় এই শব্দটার কারক আমাদেরকে বের করতে বলা হয়েছে। সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। এখন আমরা যদি প্রশ্ন করি কিভাবে অন্ধকার দূর হয়, উত্তর কি আসে? সূর্যোদয় অন্ধকার দূর হয়। আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি হবে? অধিকরণ কারক। তাহলে এটাও কি হবে? অধিকরণ কারক। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এই অধিকরণ কারকটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা আরো একটি উদাহরণ দেখব। নেক্সট উদাহরণটা হচ্ছে আমাদের, যেমন ছেলেটি গ্রামারে ভালো। ছেলেটি গ্রামারে ভালো। এখানে তোমরা লক্ষ্য করো এখানে কোন শব্দটার কারক আমাদেরকে বের করতে বলা হয়েছে? গ্রামার। তাই তো? আমরা যদি এখানে প্রশ্ন করি ছেলেটি ছেলেটি কোন ক্ষেত্রে ভালো, ছেলেটি কোন ক্ষেত্রে ভালো, উত্তর কি আসে? গ্রামারে ভালো। ছেলেটি কোন ক্ষেত্রে ভালো, উত্তর কি আসে? গ্রামারে ভালো। তার মানে ছেলেটি কোন বিষয়ে ভালো? গ্রামারে ভালো। তো আমরা কি বলেছিলাম? কোন ক্ষেত্রে মানে কোন বিষয়ে ভালো। তো এই ক্ষেত্রেও হয় অধিকরণ কারক। তাহলে এটা কি হবে? অধিকরণ কারক। আশা করি বুঝতে পেরেছো সবাই। এই হচ্ছে আমাদের কারকের বিস্তারিত আলোচনা। তো আশা করি সবার ক্লিয়ার, কারক নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। ঠিক আছে, যেহেতু আমরা কারক বুঝে গেছি আর কারক চেনার যে সহজ উপায়গুলি রয়েছে সেগুলি আমরা বুঝতে পেরেছি। আর কারক চেনার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই রুলসগুলি। ঠিক আছে, এগুলি তোমরা সবাই যদি মনে রাখো আর আমি যে কথাগুলি বলেছি এগুলি যদি তুমি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে আশা করি কারক নিয়ে তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না। ঠিক আছে।
ঠিক আছে, দেখো যেহেতু আমরা কারক এখন বুঝে নিয়েছি, তো আমরা বিগত বছরগুলিতে আমাদের যে কোশ্চেনগুলি এসেছিল টেট 1 এবং টেট 2 এক্সামে, তো প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমরা চলো এখন প্র্যাকটিস করে দেখি আমরা কতটুকু পারছি। দেখো এখানে প্রিভিয়াস ইয়ারে আসা একটা কোশ্চেন, 10 মিলি করি কাজ। একটা কোশ্চেন এসেছিল 10 মিলি করি কাজ। এখানে ক্রিয়াপদ কোনটি? কাজ। আমরা কি বলেছিলাম? প্রথমে আমাদের কি দেখতে হবে? যেই শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে সে কাজটা নিজে করছে কিনা। তোমরা লক্ষ্য করে দেখো এখানে এই যে কাজটা 10 মিলি করি কাজ, এই যে কাজটা কে করছে? 10 নিজে করছে। 10 মিলি করি কাজ, এখানে যে কাজটা করা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে যে শব্দটার কারক বের করতে বলা হচ্ছে সে কিন্তু নিজে করছে। যেহেতু নিজে করছে তাই সেটা কি হবে বলেছিলাম? কর্তৃকারক। কি হবে? কর্তৃকারক। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে পূজে ইষ্টদেবে। পূজে ইষ্টদেবে মানে কাকে পূজা করা হচ্ছে? ইষ্ট দেবতাকে পূজা করা হচ্ছে। তো এখানে এখানে তোমরা দেখো এখানে কাকে কাকে পূজা করা হচ্ছে? পূজে ইষ্ট দেবে। আমাদেরকে কারক বের করতে বলা হয়েছে এই শব্দটা। আমরা যদি প্রশ্ন করি কাকে পূজা করা হচ্ছে, উত্তর কি আসে? ইষ্ট দেবতাকে। আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি বলেছিলাম? কাকে দিয়ে প্রশ্ন করলে আমাদের সম্প্রদান কারক হয়, কাকে দিয়ে প্রশ্ন করলে আমাদের কর্মকারক হয়। কিন্তু সম্প্রদান কারক কখন হয়? যদি সেক্ষেত্রে কোনো কিছু দান করা বুঝায়, নিঃস্বার্থ কিছু বুঝায়। কিন্তু এখানে কি এমন কিছু বুঝাচ্ছে? নিশ্চয়ই না। সুতরাং সেক্ষেত্রে এটা সম্প্রদান হবে না, কি হবে? অবশ্যই কর্মকারক হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট আরেকটা উদাহরণ, আরেকটা প্রশ্ন দেখবো যেটা প্রিভিয়াস ইয়ার এসেছিল, যেটা হচ্ছে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখানে প্রথমেই দেখতে হবে আমাদের ক্রিয়াপদ কি রয়েছে। ক্রিয়াপদ আছে খাওয়া, নাকি? এবার তোমরা লক্ষ্য করে দেখো এই যে খাওয়ার কাজটা কে করছে? যে শব্দটার কারক বের করতে বলা হয়েছে সে কিন্তু নিজে করছে, ঠিক কিনা? যেহেতু নিজে করছে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই, আমরা চোখ বন্ধ করে লিখতে পারি এটা কি কারক? কর্তৃকারক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবার। চলো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে মন প্রকৃতির বশীভূত হইতেছে। নেক্সট প্রশ্ন, মন প্রকৃতির বশীভূত হইতেছে। এখানে ক্রিয়াপদ হইতেছে। ঠিক আছে, তোমরা লক্ষ্য করে দেখো এখানে বশীভূত হওয়ার কাজটা কে করছে? যে শব্দটার কারক আমাদেরকে বের করতে বলা হয়েছে সে কিন্তু নিজে কাজটা করছে। সুতরাং এখানে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। কি হবে? কর্তৃকারক। যে শব্দটা, আমি আবারও বলি, যে শব্দটার কারক আমাদেরকে বের করতে বলা হবে, আমরা যদি দেখি সেই শব্দটা কাজটা নিজে করছে, সে যদি কাজটা নিজে করে থাকে তাহলে সেটা হবে কর্তৃকারক। সেক্ষেত্রে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আর যদি না করে তখন কিন্তু আমাদের কি করতে হবে? প্রশ্ন করে দেখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা আমাদের
প্রিভিয়াস ইয়ারে এসেছিল গুরু পুচ্ছিও জানো। গুরু পুচ্ছিও জানো তার মানে হচ্ছে গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও। গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও। তাহলে প্রথমে আমাদের এখানে কি করতে হবে, আমাদের ক্রিয়াপদটাকে খুঁজে বের করতে হবে, আর ক্রিয়াপদটা হচ্ছে জানা, তাই তো? এবার তোমরা দেখো যে শব্দটা কারক আমাদেরকে বের করতে বলা হয়েছে সে কি কাজটা নিজে করছে? এই যে জানার কাজটা কি গুরু করছে? নিশ্চয়ই না, কারণ এখানে বলা হয়েছে গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও। তাহলে জানার কাজটা কিন্তু নিশ্চয়ই কে করছে না? গুরু করছে না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন প্রশ্ন করতে হবে। তো আমরা যদি প্রশ্ন করি, কাকে জিজ্ঞাসা করে জেনে নাও, কাকে জিজ্ঞাসা করে জেনে নাও, উত্তর কি আসে? গুরুকে। আর কাকে দিয়ে প্রশ্ন করলে কি হবে? কর্মকারক। কি হবে? কর্মকারক। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্ষুদ্রতমকেও আমি ত্যাগ করিতে পারিব না। ক্ষুদ্রতমকেও আমি ত্যাগ করিতে পারিব না। এখানে ক্রিয়াপদ কোনটি? ত্যাগ করতে না পারা, ঠিক আছে না? তো তোমরা লক্ষ্য করে দেখো এখানে আমাদেরকে যে শব্দটার কারক বের করতে বলা হয়েছে সেই শব্দটা কি কাজটা নিজে করছে? নিশ্চয়ই করছে না। তাহলে আমাদের কি করতে হবে? প্রশ্ন করতে হবে। আমরা যদি প্রশ্ন করি কি ত্যাগ করতে পারিব না, কি ত্যাগ করতে পারিব না, উত্তর আসে ক্ষুদ্রতম কেউ ত্যাগ করতে পারবো না। আর কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? কি বলেছিলাম? কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়। কি হয়? কর্মকারক। আশা করি বুঝতে পেরেছো সবাই, আশা করি ক্লিয়ার। তো এই ছিল আমাদের কারক নিয়ে বিস্তারিত আলোচনা এবং আমাদের প্রিভিয়াসের কিছু প্রশ্ন। তো আশা করি সবাই কারক নিয়ে বুঝতে পেরে গেছো, আর নিয়ে তোমাদের এই কারক নিয়ে কোনো সমস্যা তোমাদের আশা করি থাকবে না। ঠিক আছে, তো এখানেই আমি আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা ক্লাসে। ধন্যবাদ।